সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ইউনিক স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি ইউনিটের টপ 100 এমসিকিউ ক্লাস নিয়ে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিরাজুল্লাহ নাটকে ওয়াটসনের সই জাল করেছিল কে? ক্লাইভ, হলওয়েল, লুসিংটন এবং কিল প্ল্যাটিং। এখানে সঠিক উত্তর হবে কে? লুসিংটনই এই জালটা করেছিল। আমরা পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছি পাকিস্তানের শরীরের কাঁটা ছিল বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, মন্দির নাকি নদী বন্দর। এখানে হচ্ছে রেইনকোট গল্পে আমরা দেখতে পাই প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ তিনি একটা কথা বলছিলেন পাকিস্তানি সৈন্যদেরকে, সেটা হচ্ছে এই যে পাকিস্তানের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। কি শহীদ মিনার? কারণ বাঙালিরা অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা পায় হচ্ছে ওই শহীদ মিনারে বা 1952 সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটটা দেখে। সেই জিনিসটা তারা কোথায় দেখে? শহীদ মিনারকে দেখলে তারা উপলব্ধি করতে পারে। এই জন্য প্রিন্সিপাল সাহেব এই কথাটি বলেছিলেন, পাকিস্তানের শরীরের কাঁটা খেয়েছিল সেটা হচ্ছে কি শহীদ মিনার। তাহলে এখানে দেখো রেইনকোট গল্পে উদ্ধৃতি, এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয়ে নিবেদন করেন, একেবারে অনুরোধ করে নিবেদন করেন যে পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও, অর্থাৎ শহীদ মিনার গুলা কি করে দাও? ধ্বংস করে দাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এই জিনিসটা থেকে আমাদের এই লাইন থেকে কি করা হয়েছে? প্রশ্নটি করা হয়েছে। তাহলে কাঁটা বলতে মূলত বোঝানো হয়েছে ওই শহীদ মিনারকে। এরপর দেখো আট কপালে যে অর্থে ব্যবহৃত হয়েছে, আট কপাল মানে কি? হতভাগ্য, সৌভাগ্য, শ্রম বিমুখ এবং হচ্ছে প্রচার বিমুখ। সঠিক উত্তর হচ্ছে আট কপাল মানে মন্দভাগ্য বা হতভাগ্যকে বোঝায় বা দুর্ভাগা। ঠিক আছে। তাহলে দেখো এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা তোমাদের জন্য দেওয়া হয়েছে, একটু দেখে নিই আমরা। আট কপালে মানে হচ্ছে কি হতভাগ্য, মন্দভাগ্য। তারপর হচ্ছে ইঁদুর কপালে, এটাও সেম অর্থ, মন্দভাগ্য। জোর কপাল, এটা হচ্ছে সুপ্রসন্ন ভাগ্য। তারপর হচ্ছে পাথরের পাঁচকেল, সৌভাগ্য। এরপর দেখো হাট হাবাতে, মন্দভাগ্য বা হতভাগ্য সেম অর্থ দেয়। এবং হচ্ছে লগন চাঁদ, ভাগ্যবান। তারপর হচ্ছে ননির পুতুল, এই বাগধারাটি খুবই গুরুত্বপূর্ণ। শ্রম বিমুখ, অর্থাৎ যিনি কাজকর্ম করতে চায় না, অলস ব্যক্তি আর কি, তাকে বলা হয় ননির পুতুল। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আনিমাস এর পারিভাষিক শব্দের অর্থ কি? অবৈধ, সর্বসম্মত, অসমর্থিত এবং হচ্ছে কি অস্পষ্ট। তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে কি হবে? সর্বসম্মতই হবে। এখানে তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ দেওয়া হয়েছে, যেমন দেখো ইললিগাল, অবৈধ। তারপর হচ্ছে অটোনোমাস, স্বায়ত্তশাসিত। তারপর দেখো অটোনমি, স্বায়ত্তশাসন। ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। তারপর হচ্ছে ট্রেজারি, সেটা হচ্ছে কি কোষাগার। কি হবে? কোষাগার। এর পরবর্তী প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করেন কত সালে? 1917, 1927, 1922, 1919, 1917 সালে তিনি বাঙালি পল্টনে কি করেছিলেন? যোগদান করেছিলেন। যেমন এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার জীবনের সম্পর্কে কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখো তিনি যোগদান করেছেন বাঙালি পল্টনে 1917। এরপর হচ্ছে লেঠু গানের দলে যোগদান করেন হচ্ছে 12 বছর বয়সে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তিনি কত বছর বয়সে লেঠু গানের দলে যোগদান করেছিলেন? তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি। এই মুক্তি হচ্ছে তার প্রথম কবিতা, যেটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। সালটা হচ্ছে কি 1919। তার মানে তিনি লেখালেখির কাজটা শুরু করেছেন বা প্রকাশের কাজটা শুরু করেছেন 1919 সালে কবিতার মধ্যে দিয়ে। দেন হচ্ছে আমরা পরবর্তীতে যেতে পারি। তার বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলি, সাপ্তাহিক কি বিজলি পত্রিকায়। সালটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দ। তাহলে আমাদের 2022 সালে হচ্ছে এই বিদ্রোহী কবিতার কি শতবার্ষিকী পালিত হয়েছে। আমরা আরেকটা বিষয় মাথায় রাখবো, এই বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের কি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। এবার এটা অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় নম্বর কবিতা। কত নম্বর কবিতা? দ্বিতীয় কবিতা। ঠিক আছে। আর প্রথম কবিতা যেটা ছিল সেটা হচ্ছে কি প্রলয় উল্লাস। কি প্রলয় উল্লাস। এরপর দেখো
তার বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা হচ্ছে 5টি, অর্থাৎ ব্রিটিশ সরকার, তৎকালীন সময়ে ব্রিটিশ সরকার হচ্ছে কাজী নজরুল ইসলামের 5টি গ্রন্থকে কি করেছিলেন, বাজেয়াপ্ত করেছিলেন বা নিষিদ্ধ করেছিলেন। সেই গ্রন্থগুলোর নাম হচ্ছে ভাঙার গান, যোগবাণী, বিষের বাসী এবং হচ্ছে প্রলয়শিকা এবং হচ্ছে কি চন্দ্রবিন্দু। এছাড়া আরেকটা গ্রন্থ আহ নিষিদ্ধ হয়েছিল বলে মনে করা হয়, কিন্তু এটা কোনো তথ্য পাওয়া যায়নি, সঠিক প্রমাণ পাওয়া যায়নি, পরবর্তীতে হয়তো নিষিদ্ধ হয়নি। সেটা হচ্ছে কি অগ্নিবীণা, সেটা হচ্ছে কি অগ্নিবীণা। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, নিচের কোন গ্রন্থটি উপন্যাস? তাহলে এখানে দেওয়া হয়েছে কালান্তর, দেশে বিদেশে এবং হচ্ছে রুদ্রমঙ্গল। কালান্তর, দেশে বিদেশে, দেশে বিদেশে এটা ভ্রমণ কাহিনী, আর কালান্তর এগুলো প্রবন্ধ, রুদ্রমঙ্গল তাও প্রবন্ধ। এবং শেষের কবিতা আমরা জানি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাসের নাম। শেষের কবিতা কি, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কি উপন্যাসের নাম। তাহলে এখানে দেখো, এই যে কালান্তর এটা হচ্ছে একটা প্রবন্ধ ছিল, শেষের কবিতা উপন্যাস সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। এবং হচ্ছে দেশে বিদেশে যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি ভ্রমণ কাহিনী, সেটা লিখেছেন হচ্ছে কি সৈয়দ মুজতবা আলী। দেন হচ্ছে রুদ্রমঙ্গল, এটাও প্রবন্ধ গ্রন্থ, যেটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমরা পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছি কোন বানানটি শুদ্ধ। এখানে আছে শুশ্রূষা এবং শুশ্রূষা, সবগুলো সেম উচ্চারণ, কিন্তু আমাদের শুদ্ধ বানান কোনটা? আমাদের শুদ্ধ বানান হচ্ছে শুশ্রূষা, যেটা হচ্ছে মূর্ধন্য স দিয়ে এখানে রয়েছে, ঠিক আছে। এছাড়া তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বানান এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু খেয়াল করবা। যেমন হচ্ছে মুমূর্ষ, মুমূর্ষ বানানটা হচ্ছে এরকম হয়। তারপর হচ্ছে মুহূর্ত বানানটা হচ্ছে এরকম হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বানানটা আমরা ভুল করি। আকাঙ্ক্ষা বানানটা আমরা কি ক্ষীয়র জায়গায় আমরা খ দিয়ে ফেলি, জাস্ট ওটা ভুল হবে। তাহলে দুর্নীতি, দুর্নীতির ক্ষেত্রে আমরা রস্যকার দিব, দীর্ঘকার দেওয়া যাবে না। তাহলে এরপর দেখো মুহুর্মুহু, এই জিনিসগুলো আমাদের একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে। এরপর দেখো 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? আমরা জানি 18 বছর বয়স কবিতাটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এছাড়া আমাদের তোমাদের যে পাঠ্য বইয়ে যে কবিতাগুলো রয়েছে তোর মধ্যে অনেকগুলো কবিতা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত, আমি সেগুলো তোমাদের একটু লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে সোনার তরী, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটা হচ্ছে একটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। তারপর হচ্ছে কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী কবিতাটি, সেটাও মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। তারপর হচ্ছে জসীমউদ্দীনের প্রতিদান, এটাও কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত একটি কবিতা। দেন হচ্ছে 18 বছর বয়স, 18 বছর বয়স, এই প্রভৃতি কবিতাগুলো হচ্ছে কি মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতা। তোমাদের অবশ্যই এগুলো মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন করা হয়। তাহলে এখানে দেখো, এই যে 18 বছর বয়স, যেটা লেখক হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, তাকে কিশোর কবি বলা হয়। তাকে কি কবি বলা হয়? কিশোর কবি বলা হয়, কিশোর কবি। এবং হচ্ছে তিনি ফেসিস্ট বা যারা ফেসিস্ট আছেন, শাসন ব্যবস্থা যারা ফেসিস্ট হয়ে যান, তাদের বিরুদ্ধে তিনি অনেকগুলো সমালোচনা করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন এবং এই ধরনের একটা গ্রন্থ লিখেছেন। সেই গ্রন্থের নাম ছিল হচ্ছে আকাল গ্রন্থ। কি গ্রন্থ? আকাল। তাহলে এই বিষয়টাও, গ্রন্থটার নামও মনে রাখতে পারো, পরীক্ষায় আসতে পারো হয়তো আকাল গ্রন্থটি কার। তারপর দেখো 18 বছর, এই কবিতাটি নেওয়া হয়েছে সুকান্ত ভট্টাচার্যের ষাটপত্র কাব্যগ্রন্থ থেকে, যেটা প্রকাশিত হয়েছিল 1948 সালে। এটা মাত্রাবৃত্ত আমরা পড়েছি। আর এটার চরণ বা লাইন হচ্ছে কয়টা? 32টি রয়েছে এবং স্তবক হচ্ছে 8টি। এবং হচ্ছে বিষয় বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য, অর্থাৎ আমাদের যে বয়ঃসন্ধিকাল, সেই সময়কার মানুষের মনে যে বা উদ্দীপনা কাজ করে, হ্যাঁ, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। রম্বা, রম্বা শব্দের অর্থ কি? রম্বা শব্দের অর্থ হচ্ছে কলা। রম্বা বলতে কি বোঝায়? কলাকে বোঝায়। কাকে বোঝায়? কলাকে বোঝায়। যে বিষয়টা আমরা হচ্ছে বিলাসী গল্পের মধ্যে পেয়েছিলাম, এই রম্বার কথাটি বিলাসী গল্পের মধ্যে কি এসেছিল, যেটা হচ্ছে কলাকে কি করে, মিন করে, ঠিক আছে। তাহলে এখানে দেখো রম্বার কাঁদি, যেটা হচ্ছে কলার ছড়া, এবং হচ্ছে ফার্সিয়া, সবগুলা হচ্ছে বিলাসী গল্প থেকে নেওয়া হয়েছে, বিলাসী। তাহলে দেখো, এই যে ফার্সিয়া, ফার্সি হচ্ছে বর্তমান যাকে ইরান বলা হয়, বা পারস্য বলা যায়। তারপর হচ্ছে থার্ড ক্লাস,
তখনকার তাঁত ক্লাস হচ্ছে, বর্তমানে হচ্ছে কি অষ্টম শ্রেণী। তাহলে প্রত্নতাত্ত্বিক, যেটা হচ্ছে পুরাতত্ত্ববিদ। তারপর হচ্ছে মনসা, মনসা হচ্ছে একজন হিন্দু ধর্ম অনুসারী, সনাতন ধর্ম অনুসারী। সাপের দেবীকে তারা কি বলেন? মনসা বলেন। তাহলে এই জিনিসটা একটু আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া একটা বিষয় আমি তোমাদের এখানে মাথায় রাখতে হবে বলবো, সেটা হচ্ছে এই যে বিলাসী গল্পটি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিলাসী গল্পটি রয়েছে, সেটা হচ্ছে ভারতী পত্রিকায়, কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এরকম জিজ্ঞেস করলে ভারতী পত্রিকা বলবা। কোন পত্রিকা? ভারতী। আবার অপশনের মধ্যে এটাও দিয়ে দিতে পারে ভারতীয় পত্রিকা। আমি কিন্তু ভারতী বলেছি, ভারতীয় বলি নাই, এটা একটু মাথায় রাখবা। তারপর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মাসি পিসি গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? কল্লুল, ভারতবর্ষ, পূর্বাশা এবং হচ্ছে পরিচয়। এই জিনিসটা আমি তোমাদের মাথায় রাখতে বলবো। এইভাবে মাসি পিসির মধ্যে এই যে প আছে, পিসির মধ্যে প দিয়ে মনে রাখবো হচ্ছে পূর্বাশা। কি? পূর্বাশা পত্রিকায় হচ্ছে এটা কি প্রকাশিত হয়েছিল, এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? তাহলে এছাড়া আর কিছু তথ্য দেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের লেখক। আবার মাসে পিসের ম দিয়ে হচ্ছে লেখকের নাম মনে রাখতে পারো। আবার হচ্ছে পিসির প দিয়ে মনে রাখতে পারো কোন পত্রিকায় এটা প্রথম প্রকাশিত হয়েছে। দেন এটা ছোট গল্প, এটা আমরা সবাই জানি। এখানে দেওয়া হয়েছে পূর্বাশা পত্রিকায় কত সালে প্রকাশ হয়েছে? 1352 বঙ্গাব্দে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয়েছে, এবং খ্রিস্টাব্দ হচ্ছে মার্চ এবং এপ্রিলের মাঝামাঝি সময় 1946 সালে এটা প্রকাশিত হয়েছে। এবং এটার উৎস বা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা যদি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে ঐতিহ্য প্রকাশিত মানিক রচনাবলী, এই গ্রন্থ থেকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। দেন হচ্ছে অন্তর্ভুক্ত ছিল, পরবর্তীতে অন্তর্ভুক্ত ছিল পরিস্থিতি নামক গল্প গ্রন্থে, ঠিক আছে? কবি আবু জাফর ওবায়দুল্লাহ কোন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন? ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে যুক্তরাজ্য। সঠিক উত্তর হবে কি? যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে তিনি কি ছিলেন? রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া কিছু তথ্য এখানে দেখো, তিনি জন্মগ্রহণ করেছেন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত বহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। সালটা হচ্ছে 1934, 1934। এবং তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায় 19 মার্চ 2001 সালে। 2001 সালে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং এগুলো আসার সম্ভাবনা অনেকটা বেশি, সেটা হচ্ছে তিনি অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রী ছিলেন 1982 সালে। সালটাও মাথায় রাখতে হবে। দেন হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন কোথায়? যুক্তরাষ্ট্রে 1984 সালে। তার কিছু কাব্যগ্রন্থ রয়েছে। দেন এখানে হচ্ছে 7 নরীর হার, পরীক্ষা আবার নারীর হাত দিয়ে দিতে পারে, এটা বলছে নারী বলে না, নরী বলছে। তারপর হচ্ছে কখনো রং কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি। আমাদের পাঠ্য বইয়ে রয়েছে একটা কবিতা, সেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। এই কবিতাটি ওই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। দেন হচ্ছে এগুলো মাথায় রাখলে হবে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না। ওকে। ব্রিটিশ সিংহ ভয়ে ল্যাজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা কার উক্তি? এটা হচ্ছে অমিচাঁদ। উক্তিটা কে করেছিল? অমিচাঁদ করেছিল এই উক্তিটা। তারপর দেখো, মাথা মোটা শব্দের বিশেষ অর্থ কোনটি? স্থূল বুদ্ধি। হম উচ্চারণ গুলো একটু কাছাকাছি দিয়েছে। তারপর হচ্ছে স্থূল বুদ্ধি দিছে, সূক্ষ্ম বুদ্ধি দিছে প্রথমে, তারপর স্থূল বুদ্ধি দিছে, দুর্বুদ্ধি দিছে, তারপর হচ্ছে চিন্তাশীল। তাহলে মাথা মোটা মানে কি? স্থূল বুদ্ধি হবে। কি সূক্ষ্ম বুদ্ধি তো ভাই যার বুদ্ধি আছে তার থাকে। তারপর আসো, তাহলে এখানে দেওয়া আছে মাথা মোটা, স্থূল বুদ্ধি এবং বোকা বা নির্বুধ। মাথা পিচ্ছু, জনপতি। তারপর হচ্ছে মাথা ধরা, রোগ বিশেষ। মাথা ব্যথা, আগ্রহ। তারপর হচ্ছে মাথা খাওয়া, শপথ করা। তারপর হচ্ছে মাথা ঘামানো, ভাবনা করা। তারপর হচ্ছে গায়ের মাথা, সেটা হচ্ছে কি? মুডল। কি? মুডল। আহ্বান গল্পের কতক শেষবার গ্রামে এসেছিল বর্ষার কালে, শীতকালে, শরৎকালে নাকি গ্রীষ্মকালে? সঠিক উত্তর হচ্ছে শরৎকালে তিনি শেষবার তার গ্রামে বেড়াতে এসেছিলেন। এখানে তিনি যতবার এসেছেন সবগুলো দেওয়া হচ্ছে, মোট 4বার তিনি তার গ্রামে ঘুরে গিয়েছেন। আহ্বান গল্পের লেখক সেটা একটু দেখো, 4বার ঘুরতে এসেছিলেন। প্রথমবার হচ্ছে কোনো এক ছুটিতে, সেটা কোন মাসে সেটা নির্দিষ্ট করে বলা নেই, কোনো এক ছুটিতে তিনি আসছিলেন।
এবং দ্বিতীয়বার তিনি এসেছেন হচ্ছে জ্যৈষ্ঠ মাসের গরমের ছুটিতে, তৃতীয়বার তিনি আসেন আশ্বিন মাসের শেষে, এবং চতুর্থবার তিনি আসছেন হচ্ছে শরতের ছুটিতে। তাহলে আমাদের এই যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে উপসর্গের কাজ কি? আমরা জানি উপসর্গের কাজ কি। উপসর্গ হচ্ছে নতুন শব্দ তৈরি করে। উপসর্গ হচ্ছে কি, নতুন শব্দ তৈরি, কোনো শব্দের সামনে বসবে উপসর্গটা, দেন একটা নতুন একটা অর্থবোধক শব্দ তৈরি করবে। যেমন হারের সাথে যদি তুমি যুক্ত করো তাহলে উপহার হয়ে যায়, যেটা নতুন একটা শব্দ। হার আর উপহারের মধ্যে অনেক পার্থক্য। তাহলে বাক্য সংকুচন হবে নাকি নতুন শব্দ গঠন হবে? অবশ্যই নতুন শব্দ গঠন, এদিকে যাওয়ার দরকারই নেই আমাদের। বাক্য সংকোচন তো কখনোই হবে না। তাহলে এখানে দেওয়া হয়েছে ব্যাখ্যাটা। উপসর্গ হলো এক প্রকার অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের শুরুতে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। যেমন হচ্ছে জেলার সাথে উপযুক্ত হয়ে গেছে উপজেলা, বি জয়ের সাথে বি যুক্ত করা হয়ে গেছে বিজয়, হারের সাথে প্রযুক্ত করা হয়ে গেছে প্রহার। তাহলে নতুন শব্দ দিয়েছে উপসর্গের মাধ্যমে। এরপরে দেখো, এই বয়সে তাই নেই কোনো সংশয়, 18 বছর বয়স। কবিতায় এর পরের পংক্তি কোনটি? পথ চলতে এ বয়স যায় না থেমে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এদেশের বুকে 18 আসুক নেমে, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। তাহলে এর পরের লাইন হচ্ছে এদেশের বুকে 18 আসুক নেমে, একেবারে শেষ চরণটাই হচ্ছে এটা, এদেশের বুকে 18 আসুক নেমে। তাহলে দেখো, এই যে এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এই বয়স যায় না থেমে, এই বয়সে তাই নেই কোনো সংশয়, তারপর এদেশের পক্ষে 18 আসুক নেমে। নিচের কোনটি সংলাপ নির্ভর কবিতা? অর্থাৎ যে কোন কবিতার মধ্যে, তোমাদের পাঠ্য বইয়ের কোন কবিতার মধ্যে হচ্ছে সংলাপ রয়েছে? আমরা জানি তাহারে পরে বনে, এই সুফিয়া কামালের যে একটা কবিতা রয়েছে সেখানে হচ্ছে কবি ভক্ত এবং কবির মধ্যে কি হয়? সংলাপ হয়। তাহলে একটা নাটকীয়তা বলা যায়, একটা নাট্যধর্মী গুণ আছে এখানে এই কবিতার মধ্যে, সেটা হচ্ছে কি তাহারেই পরে মনে, সুফিয়া কামাল। তাহলে দেখো, এই যে লেখক হচ্ছে সুফিয়া কামাল, দেন হচ্ছে এটা নাট্য গুণ সম্পন্ন একটা সংলাপ নির্ভর একটা রচনা। প্রথম প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে এই মাসিক মোহাম্মদী পত্রিকায়। কোন পত্রিকায়? মাসিক মোহাম্মদী পত্রিকায়। দেন হচ্ছে আমরা পরবর্তী দেখব, এই কবিতার ছন্দ হচ্ছে কি, এই কবিতার ছন্দ হচ্ছে অক্ষরবৃত্ত। এই কবিতার ছন্দ কি? অক্ষরবৃত্ত ছন্দ রচিত, এবং এর চরণ হচ্ছে 30টি এবং স্তবক হচ্ছে 5টি। ওকে, এর পরবর্তী প্রশ্ন দেখো, মজিদ কোন সূরা বা কোরআনের সূরার কথা বলছে, কোন সূরা পড়ার সময় স্তব্ধ ঘরে বিচিত্র সুর ঝংকার ওঠে? অর্থাৎ কোন সূরা পাঠ করার সময় তিনি স্তব্ধ হয়ে একেবারে স্তব্ধ ঘরের মধ্যে একটা সুরের ঝংকার ওঠে, সেটা হচ্ছে কি সূরা আন-নূর, সূরা ইখলাস, সূরা ফাতিহা, সূরা কুরাশ। সূরা আন-নূর যখন তিনি পড়তেন তখন তিনি সুরের ঝংকার তুলতেন। টেম্পারেট এর পারিভাষিক শব্দ, এর অর্থ কি? নাতিশীতোষ্ণ, প্রান্তিক, লেনদেন এবং হচ্ছে উপসর্গ। আমরা জানি এই যে টেম্পারেট এর অর্থ হচ্ছে কি নাতিশীতোষ্ণ বা হ্যাঁ। তারপর দেখো, আমরা কিছু এখানে অতিরিক্ত তোমাদের পারিভাষিক শব্দ দিয়েছি যেগুলো গুরুত্বপূর্ণ। মার্জিনাল, যেটার অর্থ হচ্ছে প্রান্তিক, এবং হচ্ছে তারপর হচ্ছে ট্রানজাকশন, লেনদেন। তারপর হচ্ছে সাবার্ব, সেটা হচ্ছে কি উপশহর। তারপর হচ্ছে সিটিজেন, নাগরিক, এবং হচ্ছে আরবানাইজেশন, সেটা হচ্ছে কি নগরায়ন। ভাষার মূল উপাদান কোনটি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি নাকি শব্দ নাকি হচ্ছে বাক্য, নাকি কোনোটি নয়? ভাষার মূল উপাদান আমরা কোনটা জানি? আমরা জানি ধ্বনি। কেন? আমরা এটা মনে রাখবো হচ্ছে উপাদানের মধ্যে একটা দ আছে, জাস্ট মনে রাখার জন্য বলছি। উপাদানের মধ্যে কি আছে? দ আছে। যদি উপাদান বলে আমরা ধ্বনি হিসেবে কি করব? সম্বোধন করব। এছাড়া দেখো, ভাষার মূল উপাদান ধ্বনি, শব্দের মূল উপাদান কিন্তু বর্ণ, তারপর হচ্ছে বাক্যের মূল উপাদান হচ্ছে কি শব্দ, তারপর হচ্ছে ভাষার মূল উপকরণ। উপকরণ যদি বলে, উপকরণের মধ্যে কিন্তু ক আছে ভাই, ক দিয়ে মনে রাখবো হচ্ছে বাক্য। এই দুইটা বিষয় একটু মাথায় রাখবো, এটা তো আমাদের স্বাভাবিকভাবে মাথায় আসে। শব্দের মূল উপাদান কোনটা হতে পারে? শব্দ তৈরি করার জন্য তো বর্ণই লাগে। হ্যাঁ, বর্ণই তো হবে। বাক্য মূল উপাদান কোনটা? শব্দ, কারণ বাক্য তৈরি করার জন্য শব্দই লাগে। হ্যাঁ, এরপর দেখো, কোন শব্দটির দুটি স্ত্রীবাচক শব্দ আছে? লেখক, লেখিকা, শিক্ষক, শিক্ষিকা, বুদ্ধিমান,
বুদ্ধিমতী। কিন্তু এই রজক এটার কিন্তু আমরা দুইটা স্ত্রীবাচক পাবো, একটা হচ্ছে রজকী, একটা পাবো রজকী, এটাও একটা স্ত্রীবাচক শব্দ। যদি আরেকটা লিখতে যায় সেটা হচ্ছে কি রজকিনী, রজকিনী। তাহলে দুইটা পেয়েছি আমরা, রজক, রজকী, রজকিনী। তাহলে এখানে দেখো এই যে পুরুষবাচক শব্দ লেখক, বুদ্ধিমান, শিক্ষক এবং রজক, এরপর হচ্ছে দেখো লেখিকা, বুদ্ধিমতী, এবং হচ্ছে শিক্ষিকা, এবং হচ্ছে কি রজকী, এবং হচ্ছে কি রজকিনী। এই বিষয়টা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। কোন বানানটি সঠিক? প্রজ্বলন, উজ্জ্বলতা, সমীচীন, কৃপণতা। এখানে দেখো উজ্জ্বলতার মধ্যে এখানে ভুল রয়েছে, একটা ব ফেলা হবে। সমীচীনের মধ্যে দুইটাই হচ্ছে দীর্ঘিকার হয়। কৃপণতা আমরা জানি রি এর পরে হচ্ছে, যদি রি কার এর পর যদি প থাকে, এরপর হচ্ছে অবশ্যই আমাদের কি দিতে হবে? দন্তন্য ইউজ করা যাবে না, আমাদের 100% মূর্ধন্য ইউজ করতে হবে। এই জন্য এই বানানটা ভুল হয়েছে, প্রথমটাই আমাদের শুদ্ধ বানান। পরবর্তী প্রশ্ন, কোনটি বাগধারা? কিং কর্তব্য বিমূঢ়। এটা বাগধারা নয়, এটা হচ্ছে একটা কি বাক্য সংকোচন বলতে পারি। অহোরাত্র, অহ ও রাত্র, অহ ও রাত্র, এটা একটা দ্বন্দ্ব সমাস। এবং হচ্ছে ভব নদী, ভবরূপ, ভব রূপ হচ্ছে কি নদী, এটা একটা রূপক কর্মধারয়। এছাড়া হচ্ছে ননির পুতুল। ননির পুতুল মানে কি? ওই যে অলস শ্রম বিমুখ, তাহলে ননির পুতুলই এখানে কি হবে? সঠিক উত্তর হবে। এটা একটা বাগধারা উদাহরণ। তাহলে ননির পুতুল মানে কি? শ্রম বিমুখ, যে কাজকর্ম করতে চায় না, অলস ব্যক্তি। তারপর হচ্ছে কিং কর্তব্য বিমূঢ়, এটার একটু অর্থটা একটু জেনে নাও। কি করতে হবে বুঝতে পারে না এমন, অর্থাৎ কোন একটা কাজ, কোন একটা সময় তোমাকে কি করতে হবে, যদি তুমি সেটা বুঝতে না পারো, কোন সময় তোমার কোন সিদ্ধান্ত নিতে হবে সেটা তুমি বুঝতে না পারো, তখন তোমাকে বলা যাবে কি কিং কর্তব্য বিমূঢ়। এরপর দেখো কোনটি কৃত প্রত্যয়। আমাদের খেয়াল রাখতে হবে কি কৃত প্রত্যয় পাওয়ার জন্য আমাদের আগে প্রকৃতিটাকে আইডেন্টিফাই করতে হবে, নির্দিষ্ট করতে হবে। যদি নাম প্রকৃতি হয় তখন আমাদের বলতে হবে তদ্ধিত প্রত্যয়, যদি কৃত ক্রিয়া প্রকৃতি হয় তখন আমাদের বলতে হবে কৃত প্রত্যয়। চলো আমরা দেখি প্রকৃতি একটু বের করি। যেমন কলকাতায়, তাহলে কলকাতায় মানে এটা কেমনে হয়েছে? কলকাতা, কলকাতার সাথে হচ্ছে আয় প্রত্যয়। তাহলে ভাই এটা কি? কলকাতা একটা নাম না, বা পরিচিত শব্দ। নাম যদি হয় তখন সেটাকে আমরা নাম প্রকৃতি বলবো। নাম প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি তদ্ধিত প্রত্যয়। কোন প্রত্যয় ভাইয়া? তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। তাহলে এটাও ঠিক সেম ভাইয়া। ম্যাট, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে পট। এই জিনিসটা একটু খেয়াল করো, এটা খেয়াল করলে তুমি পাবো হচ্ছে পট, যেটা হচ্ছে একটা ক্রিয়াকে আইডেন্টিফাই করে, বা ধাতু। এটা কি একটা ধাতু? তাহলে ধাতু মানে কি? ক্রিয়ামূল। ধাতু হচ্ছে কি ক্রিয়ামূল। তাহলে এটা হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়া প্রকৃতি যেটা যাকে আমরা বলি, তার ক্রিয়া প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আহ তদ্বিত বা কৃৎপ্রত্যয়, সরি কৃৎপ্রত্যয়, সেটা হচ্ছে কি কৃৎপ্রত্যয়। তাহলে আমাদের বের করতে বললো কৃৎপ্রত্যয়টা, তাহলে এইটাই হচ্ছে কৃৎপ্রত্যয়। ওকে। তাহলে এখানে দেখো এগুলা উদাহরণ স্বরূপ দেওয়া হচ্ছে, যেমন কলকাতা প্লাস হচ্ছে আই, তারপর হচ্ছে মাঠ প্লাস হচ্ছে ওয়া, তারপর হচ্ছে পট প্লাস হচ্ছে ওয়া, তারপর জাল প্লাস হচ্ছে ইয়া। তাহলে এই যে একটা মাত্র পট প্লাস হচ্ছে ওয়া, এটাই হচ্ছে কৃৎপ্রত্যয়ের উদাহরণ। কৃৎপ্রত্যয় মানে আমরা কি বলেছি, যে আমরা যে প্রকৃতিটা পাবো সেটা হচ্ছে ক্রিয়া, ক্রিয়া প্রকৃতি হতে হবে। কি প্রকৃতি হতে হবে? ক্রিয়া প্রকৃতি হতে হবে। আর যদি নাম প্রকৃতি পাই তখন হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়, সাধিত শব্দ। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ, মানে কোনটা ভুল নয়? বৈশিষ্ট্যতা, বৈশিষ্ট্যতার সাথে ত হয় না, আধিক্যতার সাথে ত হয় না, সৌন্দর্যতার সাথে কি হয় না? সৌন্দর্য, এটাও হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? এটাই হবে। ঠিক আছে, তাহলে বৈশিষ্ট্যতা এটাও শুদ্ধ, কারণ জফলা থাকলে এখানে ত আকার কখনো কখনো প্রত্যয় যুক্ত করা যায় না, আর কিছু যুক্ত করা যায় না। তুমি চাইলে এভাবে করা যায়, বৈশিষ্ট্য বা বিশিষ্টতা করা যায়, সৌন্দর্য বা সুন্দরতা করা যায়, আধিক্য বা অধিকতা করা যায়। ঠিক আছে। একখানা মেঘ ভেসেছিল আকাশে। তাহলে একখানা মেঘ কি করেছিল? ভেসেছিল আকাশে। এখানে খানা কি? তাহলে টিঠা, কানা, খানি এগুলো কি? এগুলো আমরা পড়েছি হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এগুলা কি? পদাশ্রিত নির্দেশক, কোনো কিছু নির্দেশ করা, নির্দিষ্ট করা।
এইখানে সঠিক উত্তর হবে কি প্রদর্শিত নির্দেশক বিভক্তি কখনো হতে পারে না, অনুসর্গ কখনো হবে না, আর উপসর্গ তো শুরুতেই বসে, তাহলে উপসর্গ হওয়ার চান্সই নেই। কবি শামসুর রহমানের জন্ম মৃত্যু সাল কত? জন্ম মৃত্যু সাল হচ্ছে 1929 থেকে কি, এই বি নাম্বার হবে, 1929 থেকে 2006 সাল তিনি হচ্ছে কি করেছিলেন, তার জীবনকাল বলা যায়। 1929 থেকে 2006 এটা তো তার জীবনকাল শামসুর রহমানের। এছাড়া এখানে তার আরো কিছু তথ্য দেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পৈতৃক নিবাস শামসুর রহমানের পৈতৃক, এটাকে খেয়াল রাখবে, তার নাম হচ্ছে রহমান, আমরা রহমান বিশেষ করে মানুষের নামের ক্ষেত্রে রহমান পড়ি, কিন্তু তিনি কি করেছেন, রহমান রেখেছেন। তাহলে তার পৈতৃক নিবাস হচ্ছে নরসিংদীর পাড়াতলী গ্রামে, এবং হচ্ছে তিনি মৃত্যুবরণ করেছেন ঢাকায় 17 আগস্ট 2006 সালে। উপাধি ছিল তার নগর চেতনার কবি, তাকে বা অন্যতায় তার আরেকটা বলা হয় নাগরিক কবি বলা হয়। আর হ্যাঁ, যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিবা তাদেরকে আমি অবশ্যই এটা বলতে চাচ্ছি যে শামসুর রহমান থেকে 100% তোমরা একটা প্রশ্ন পাবে, ওনার থেকে প্রশ্ন করা হয় প্রতি বছর, প্রশ্ন একটা না একটা কোনো দিক থেকে কোনো দিয়ে দিয়ে দেয়, না হলে জিকের মধ্যেও দিয়ে দেয়, কি জিকের মধ্যেও হয়তো দিয়ে দিতে পারে, কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে জিকে মধ্যে কি সাহিত্য থেকে প্রশ্ন করে, কি করে সাহিত্য থেকে প্রশ্ন করে, কোনো না কোনো একটা জায়গায় তুমি শামসুর রহমান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে। তাহলে দেখো তার বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এবং এই যে প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, এটা তার প্রথম কাব্যগ্রন্থ, শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে এটা। তারপর হচ্ছে রুদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোক দিব্যরথ, নিজ বাসভূমি, তারপর হচ্ছে বন্দি শিবির থেকে খুবই জনপ্রিয় একটা কাব্যগ্রন্থ তার। তারপর ফিরিয়ে নাও ঘাতক কাটা, উদ্ভব ওটের পিঠে, চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়। তাহলে আমি বলবো এই যে শামসুর রহমানের প্রত্যেকটা কাব্যগ্রন্থ হচ্ছে খুবই জনপ্রিয় বাংলা সাহিত্যের মধ্যে, আমাদের অবশ্যই তার প্রত্যেকটা কাব্যগ্রন্থের নাম মনে রাখতে হবে, বিশেষ করে এখানে যেগুলো দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় কোনটা, ব্যবহৃত হয় প্রত্যয়ের মতো নাকি সন্ধি যুগে নাকি বিভক্তির মতো নাকি উপসর্গের মতো? উপসর্গ কেমন হবে? পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয় হচ্ছে শেষে, আর প্রত্যয় সন্ধি, সন্ধি কেন হবে? সন্ধি তো হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর এখানে কি নিতে হবে? প্রত্যয়ের মতো, বিভক্তি কখনো হতে পারে না। তাহলে এখানে কিছু পদাশ্রিত নির্দেশক তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টা টি টুকু টুক টুকু, খানা কানি, গোলা গুলি গুলু, ঠিক আছে, ওকে। সাপ্লিমেন্টারি এর পারিভাষিক রূপ কোনটি? সূচক, সমবায়, সম্পূরক। সঠিক উত্তর হচ্ছে কি সম্পূরক। এছাড়া দেখো ইনডেক্স অর্থ হচ্ছে সূচক, তারপরে কোঅপারেটিভ সমবায়, এবং কম্প্যাটিবল সেটা হচ্ছে কি সঙ্গত, রাইট সমীচীন, এবং হচ্ছে কাইন্ডনেস দয়া। ভালোবাসা দিলে মা মরে যায় কোন কবিতার পংক্তি? 18 বছর বয়স, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি। এটা হচ্ছে এই কবিতার মধ্যে রয়েছে হচ্ছে কি ভালোবাসা দিলে মা মরে যায়, এবং যুদ্ধ আসে ভালোবেসে। তারপর দেখো 18 বছর বয়সে কানে আসে, 18 বছর বয়সে কি কানে আসে? যন্ত্রণা নাকি গুজব, মন্ত্রণা? কি কানে আসে? মন্ত্রণা, হরেক রকমের মন্ত্রণা কানের মধ্যে আসে। মাইকেল মধুসূদন দত্ত কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন? হিন্দু কলেজের, সংস্কৃত কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ, এবং বঙ্গবাসী কলেজ। সঠিক উত্তর হবে কি হিন্দু কলেজের তিনি ছাত্র ছিলেন। তাহলে দেখো এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1833 খ্রিস্টাব্দে, তিনি কলকাতার হিন্দু কলেজে পড়েছিলেন মূলত। 1833 তিনি কি করেছিলেন? কলকাতার হিন্দু কলেজের সপ্তম শ্রেণীতে, এই ক্লাসটা একটু মাথায় রাখতে হবে, হিন্দু কলেজের কোন শ্রেণীতে তিনি পড়েছিলেন, সেটা হচ্ছে কি সপ্তম শ্রেণীতে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর দেখো 1943 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তিনি, এবং হিন্দু কলেজ, যেহেতু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন তিনি তার হিন্দু কলেজে তখন পড়বেন না, তিনি হিন্দু কলেজ পরিত্যাগ করেছেন, পরিত্যাগ করে শিবপুরের বিশপস কলেজে তিনি কি হন ভর্তি হন, ঠিক আছে। নুরুদ্দিনকে মুক্তিযোদ্ধা, নুরুদ্দিন কোনো মুক্তিযোদ্ধা নয়, ভাষা সৈনিক না, তিনি একজন কৃষক নেতা ছিলেন, রংপুর এবং দিনাজপুরে তিনি একজন কৃষক নেতা ছিলেন, তিনি হচ্ছে কি নুরুদ্দিন।
তাহলে এখানে দেখো নুরুলদিন একটি ঐতিহাসিক চরিত্র। রংপুর এবং দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী সাহসী কৃষক নেতা নুরুলদিনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে। বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাপ্তাহিক বিজলি পত্রিকায় মূলত প্রকাশিত হয়েছিল, আমরা এটা পড়েছি। তারপর দেখো মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনস প্লাস হচ্ছে কি ঈশা, প্রথমটাই হবে সঠিক উত্তর। এরপর দেখো ফেব্রুয়ারি 1969 কবিতায় বরকত বুক পাতে কোথায়? ঘাতকে থাবার সম্মুখে বরকত কি করে? বুক পাতে। তাহলে বরকত বুক ভরা ভালোবাসা দিয়েছেন আর কি দেশের জন্য। তাহলে বুকটা কোথায় পাচ্ছে তিনি? ওই যে ঘাতকের থাবার সম্মুখে। পরবর্তী প্রশ্ন দেখো, দৈনিক মর্নিং নিউজ পত্রিকার সাংবাদিক ছিলেন কে? আবু জাফর ওবায়দুল্লাহ, শামসুর রহমান, সিকান্দার আবু জাফর, সৈয়দ শামসুল হক। সঠিক উত্তর হচ্ছে কি এই শামসুর রহমান। তিনি হচ্ছে দৈনিক মর্নিং নিউজ পত্রিকার কে ছিলেন? সাংবাদিক ছিলেন। এবার দেখো কোন বাগধারাটির অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব? গুপ খেজুরে মানে কি? অলস ব্যক্তিদের বলা হয় যিনি ফাঁকিবাজ। তারপর হচ্ছে হাত বাড়ি মানে কি? এটাও ফাঁকিবাজের লক্ষণ, হাত বাড়ি। তারপর হচ্ছে এক চোখাই হবে। ঢাকের কাঠি, এটাও ফাঁকিবাজ। হ্যাঁ, তাহলে এক চোখা এটা একটা ব্যতিক্রম। এক চোখা এটা কি? ব্যতিক্রম। দেখো এক চোখা মানে হচ্ছে পক্ষপাতিত্ব, মানে কারো পক্ষ নেওয়া, এক পেশি কথা বলা, এটাকে বলা হয় পক্ষপাতিত্ব। গোফ খেজুর হচ্ছে অলস ফাঁকিবাজ। তারপর হচ্ছে হাত বাড়ি, তাও হচ্ছে কৃপণ বা বেকুণ্ঠ। তারপর হচ্ছে ঢাকের কাঠি, মৌ সাহেব ফাঁকিবাজ। ঠিক আছে। আবার দেখো চক্ষু দান করা, এটার অর্থ কি? চুরি করা। চক্ষু দান করা কি? চুরি করা। সকলের দ্বারা অনুষ্ঠিত বাক্যের সংক্ষেপণ কোনটি? সর্বজনীন নাকি সর্বংসহা? না, সার্বজনীন হবে। সঠিক উত্তর কি হবে? সার্বজনীন হবে। সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেছেন কোন লেখক? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস। সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে। সেগুলো হচ্ছে তিনি বিহারের সাঁওতাল পরগনায় দুমক গ্রামে 19শে মে 19শে মে এবং 1908 সালে তিনি জন্মগ্রহণ করেছেন। তার পৈতৃক নিবাস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঢাকার বিক্রমপুরে। মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস বা পিতার ভিটা হচ্ছে কোথায়? ঢাকার বিক্রমপুরে। এবং তিনি কলকাতায় 3 ডিসেম্বর এবং 1956 সালে তিনি কি করেছেন? মৃত্যুবরণ করেছেন। উপন্যাসের মধ্যে রয়েছে জননী। শওকত ওসমানের একটা উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে কি জননী। এটাও মাথায় রাখতে পারো। শওকত ওসমানের টাও একটা কি জননী একটা উপন্যাস। দেন হচ্ছে আমরা পেয়েছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস রয়েছে, সেটাও কি জননী। দিবারাত্রি কাব্য, এই জিনিসটা একটু আমরা কনফিউশনে পড়ে যেতে পারি। যেমন রবীন্দ্রনাথের যেমন শেষের কবিতা রয়েছে, সেটা মনে হতে পারে কাব্যগ্রন্থ, কিন্তু কাব্যগ্রন্থ নয়, সেটা উপন্যাস। দিবারাত্রি কাব্য, এটা দেখেও মনে হতে পারে এটা কাব্যগ্রন্থ, যেহেতু কাব্য শব্দটা আছে। না, এটা কোনো কাব্যগ্রন্থ নয়, এটা হচ্ছে একটা কি উপন্যাস। তারপর দেখো পদ্মা নদীর মাঝি, এটা উপন্যাস। পুতুল নাচের ইতিকথা, তারপর হচ্ছে চিহ্ন, এগুলো একটু মাথায় রাখতে হবে। দেন হচ্ছে কিছু ছোট গল্প রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হারানের নাচ জামাই। নুরুদ্দিনের ডাকে মানুষ জেগে উঠেছিল কত সালে? 1782 সালে হচ্ছে নুরুদ্দিনের ডাকে মানুষ কি করেছিল? রংপুর এবং দিনাজপুরের মানুষটা জেগে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্প কোনটি? ভিখারিণী তো প্রথম ভাইয়া, ভিখারিণী প্রথম। এবং এই দেখো এই যে মুসলমানের গল্পটি হচ্ছে তিনি সর্বশেষ তার জীবনকালে তিনি কি করেছেন, বাট মৃত্যুর কয়েকটা সপ্তাহ আগে হচ্ছে এই গল্পটি তিনি কি করেছেন? লিখেছিলেন, মুসলমানের গল্প। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পের নাম হচ্ছে কি মুসলমানের গল্প। যেমন হচ্ছে মৃত্যুর 6 সপ্তাহ, কয় সপ্তাহ? 6 সপ্তাহ আগে হচ্ছে 24 বা 25 জুন 1941 সালে গল্পটি তিনি কি করেছেন? রচনা করেছেন। সৌগাত শব্দের অর্থ কি? সৌগাত শব্দের অর্থ হচ্ছে উপটৌখন। উপটৌখন হচ্ছে কি সৌগাত শব্দের অর্থ। এছাড়া আরো কিছু আছে, দেখো সৌগাত এটা তুর্কি ভাষার একটা শব্দ। এটার অর্থ ভ্যাট বোঝায়, উপটৌখন বোঝায় এবং উপহারও বোঝায়। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? আমরা জানি অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের রচনা, সন্ধ্যা, বিশ্বের বাসী, তাও এবং এখানে রয়েছে হচ্ছে রাত্রি শেষ, এটাও
কাজী নজরুল ইসলামের কি নয়, রচনা নয়। তারপর দেখো, আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটিতে কোন ঐতিহাসিক পটভূমি স্থান পেয়েছে? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণ অভ্যুত্থান, তারপর হচ্ছে 90-এর গণ আন্দোলন। সঠিক আমি কিংবদন্তির কথা বলছি, এখানে মুক্তিযুদ্ধ, কি মুক্তিযুদ্ধকে এই জায়গায় স্থান দেওয়া হয়েছে। এই কবিতার লেখক হচ্ছে কি আবু জাফর ওবায়দুল্লাহ, এবং এই কবিতাটি নেওয়া হয়েছে কি আবু জাফর ওবায়দুল্লাহর কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে। এবং এটার ছন্দ হচ্ছে কি গদ্য ছন্দ, যেটাকে প্রাকৃতিক ছন্দ বলা যায়, এবং এটার চরণ সংখ্যা হচ্ছে 68টি। তারপর হচ্ছে উৎস যেটা বলেছি, প্রেক্ষাপট বাঙালির হাজার বছরের ইতিহাস, সংগ্রাম, বিজয়, মুক্তিযুদ্ধ ও মানবিক উদ্ভাসনের অনিন্দ অনুষঙ্গ সমূহ এখানে তুলে ধরেছেন। এরপর দেখো, কোনটি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ কোনটি? অক্ষরবৃত্ত, অমিত প্রাক্ষর ছন্দ হচ্ছে কি অপেক্ষাকৃত আধুনিক ছন্দ, আর বাকি গুলা হচ্ছে অনেক পুরাতন, অনেক প্রাচীন ছন্দ। আর এই অমিত প্রাক্ষর ছন্দের জনক আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত। নতুন একটা ছন্দ আবিষ্কার করেছেন, যাকে ইংরেজিতে বলা হচ্ছে কি ব্ল্যাঙ্ক ভার্স। কি বলা হচ্ছে? ব্ল্যাঙ্ক ভার্স বলা হচ্ছে। আর এটার জনক কি? এই আমাদের মাইকেল মধুসূদন দত্ত, যাকে আবার কি বলা হয়, সরি, অমিত প্রাক্ষর ছন্দের জনক বলা হয়। তবে দেখো, মাত্রাধিক্য শব্দের সঠিক ছন্দে বিচ্ছেদ কোনটি? সেটা হচ্ছে মাত্রা প্লাস হচ্ছে আধিক্য। প্রথমটাই সঠিক উত্তর হবে, মাত্রা প্লাস হচ্ছে কি আধিক্য। এছাড়া আরো কিছু এখানে তোমাদের কিছু সন্ধি বিচ্ছেদ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কি দেখো, শত প্লাস হচ্ছে কি অধিক, শতাধিক। তারপর নর প্লাস অদম, নরাদম। হিম প্লাস আলয়, হিমালয়। সিংহ প্লাস আসন, সিংহাসন। যথা প্লাস অর্থ, যথার্থ। মহা প্লাস অর্থ, মহা প্লাস অর্ঘ হবে এটা, মহার্ঘ। দেন হচ্ছে বিদ্যা প্লাস হচ্ছে আলয়, বিদ্যালয়। এরপর দেখো, মাত্রা প্লাস আধিক্য, মাত্রাধিক্য। তাহলে আমরা এরপরে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সৈয়দ শামসুল হকের রচনা কোনটি? পায়ের আওয়াজ পাওয়া যায়, বিসর্জন, ওরা কদমালি, এবং হচ্ছে সুবচন নির্বাসনে। সঠিক উত্তর হচ্ছে কি পায়ের আওয়াজ পাওয়া যায়। তাহলে বিসর্জন হচ্ছে একটা নাটিকা, একটা নাটক, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের, এবং হচ্ছে ওরা কদমালি লিখেছেন হচ্ছে এটাও নাটক, এবং হচ্ছে মামুনুর রশিদের। এবং সুবচন নির্বাসনে এটা একটা নাটক, সেটা লিখেছেন আব্দুল্লাহ আল মামুন। একটু শব্দের টু, এই যে একের সাথে টু যে যুক্ত হয়েছে, এই টুটা কি এটা জিজ্ঞেস করছে। সেটা কি প্রত্যয় নাও, এটা অব্যয় না, এটা হচ্ছে কি পদাশ্রিত নির্দেশক, ডি নাম্বার। আহসান হাবীবের পেশা কি? শিক্ষকতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিকতা। সঠিক উত্তর হবে তিনি সাংবাদিকতার পেশার সাথে তিনি কি ছিলেন? জড়িত ছিলেন। তাহলে দেখো, তিনি জন্মগ্রহণ করেছেন ফিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে, সালটা হচ্ছে 1917। মৃত্যুবরণ করেছেন ঢাকায় 10 জুলাই 1985 সালে। এবং পেশা সাংবাদিকতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সাহিত্য সম্পাদক ছিলেন হচ্ছে দৈনিক বাংলা, তৎকালীন দৈনিক পাকিস্তান। বর্তমানে এই পত্রিকার নাম হচ্ছে কি দৈনিক বাংলা, এবং পাকিস্তান আমলে এটার নাম ছিল দৈনিক পাকিস্তান। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, দৈনিক পাকিস্তানের বর্তমান নাম কি যদি প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে কি দৈনিক বাংলা। তার কাব্যগ্রন্থের মধ্যে মাথায় রাখতে হবে রাত্রি শেষ, যেটা হচ্ছে 1947, এবং ছায়া হরিণ, সারা দুপুর, মেঘ বলে চৈত্রে যাব, এবং দুই হাতে দুই আদিম পাথর। খুবই সুন্দর একটা কাব্যগ্রন্থ, দুই হাতে দুই আদিম পাথর। তারপর বিভিন্ন দর্পণে মুখ, আশায় বসতি। কূপমণ্ডুক বাগধারাটি দ্বারা কি বোঝায়? মূলত এটা হচ্ছে বেগম রোকেয়ার হচ্ছে একটা প্রবন্ধ আমাদের পাঠ্য বইয়ে আছে, সেটা হচ্ছে গৃহ, ওই প্রবন্ধের মধ্যে থেকে নেওয়া হয়েছে কূপমণ্ডুক। নারীদেরকে মূলত তিনি কূপমণ্ডুক বলেছিলেন, সেটা অর্থ হচ্ছে সীমিত জ্ঞানের মানুষ, সীমিত জ্ঞানের মানুষ। তাহলে এছাড়া দেখো, হরিঘোষের গোয়াল, বহু অপদার্থ ব্যক্তির সমাবেশ, এবং হচ্ছে জব জবরজং জবরজং ঝমকালো কিন্তু বেমানান। তারপর হচ্ছে পথের বিবি, সুসজ্জিত, ইঁদুর কপালে মন্দ ভাগ্য। তার পিঠে রক্ত জবার মতো ড্যাশ ছিল, ক্ষত ছিল আর কি। তার পিঠে রক্ত জবার মতো কি ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন, কবিতার মধ্যে বলা আছে। জীবনানন্দ দাশের মাতার নাম কি? তার মায়ের নাম হচ্ছে কি কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাস, মনে কর দুটো অপশনই হচ্ছে কুসুম কুমারী দাস দিয়ে দিল, একটা হচ্ছে দাসের ক্ষেত্রে তালব্য স দিল,
আরেকটা হচ্ছে কি দন্ত স দিল, এভাবে দিতে পারে বিশ্ববিদ্যালয় পরীক্ষার মধ্যে, এভাবে দিতে পারে। তাহলে আমাদের দেখাতে হবে তালব্য স যেটা রয়েছে, এবং জীবনানন্দ দাশের ক্ষেত্রেও তালব্য সই আমরা কি করি, ইউজ করি, দন্ত স ইউজ করি না। তাহলে জীবনানন্দ জন্মগ্রহণ করেছেন বরিশালে, সালটা হচ্ছে 1899। 1899 সালে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মৃত্যুবরণ করেন, জীবনানন্দ কলকাতায় একটা ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন 22শে অক্টোবর 1954 সালে। তাহলে তিনি 55 বছর, মাত্র 55 বছর তিনি বেঁচে ছিলেন। তার পিতা হচ্ছে সত্যানন্দ দাশ, তিনি প্রধান শিক্ষক বরিশাল বজ্রমোহন স্কুল, বরিশাল বজ্রমোহন স্কুলে তিনি কি ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন। তারপর তার মাতা হচ্ছে কি কুসুম কুমারী দাস। তাহলে তার ক্ষেত্রে মাথায় রাখতে হবে তিনি একজন স্বভাব কবি ছিলেন, তিনি একজন কি ছিলেন, স্বভাব কবি ছিলেন। তার পেশা ছিল অধ্যাপনা। তিনি ইংরেজি সাহিত্যে কি করেছেন, পড়াশোনা করেছেন। জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্যে কি করেছেন, পড়াশোনা করেছেন। সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল পত্রিকাটি ছিল মাসিক, তারপর হচ্ছে পাক্ষিক, সাপ্তাহিক এবং দৈনিক। এটা হচ্ছে একটা মাসিক পত্রিকা সমকাল। এছাড়া এখানে সমকাল পত্রিকার আরো কিছু তথ্য তোমাদের জন্য দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এই পত্রিকাটা চলমান ছিল 1957 থেকে 1975 সাল পর্যন্ত। তাহলে সাপ্তাহিক অভিযান, এই সাপ্তাহিক অভিযান পত্রিকা, যেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সময় কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি কার, হলওয়েল, ক্ল্যাটন, ওয়ালিকান, ক্লাইভ। এই কথা কে বলছে, এই কথা বলছে ক্ল্যাটন। দেখো, যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি ক্ল্যাটনের, ওয়ালিকানকে উদ্দেশ্য করে ক্ল্যাটন এই উক্তিটি করেছেন। তাহলে কাকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিলেন, ক্ল্যাটন করেছিলেন ওয়ালিকানকে উদ্দেশ্য করে, মানে যত বড় মুখ নয় তত বড় কথা বলো। অন্তরঙ্গ, অন্তরঙ্গ এটার সন্ধিবিশেষ হচ্ছে অন্ত, অন্ত প্লাস হচ্ছে কি অঙ্গ, এটাই হবে। তাহলে এটা কোনটা, এটা। তারপর হচ্ছে রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি। আমরা জানি রেইনকোট গল্পের মধ্যে মুক্তিযুদ্ধ সময়কার কথা বলা হয়েছে, মুক্তিযুদ্ধের কথাই বলা হয়েছে মূলত। তাহলে আমাদের এটা সঠিক উত্তর হবে কি, মুক্তিযুদ্ধ। রেইনকোট গল্পের লেখককে আখতারুজ্জামান ইলিয়াস। আখতারুজ্জামান ইলিয়াস, এই রেইনকোট গল্পটি নেওয়া হয়েছে আখতারুজ্জামান ইলিয়াসের। আখতারুজ্জামান ইলিয়াস রচনা সমগ্র 1 বা 1 থেকে। তারপর হচ্ছে গল্পটি অন্তর্ভুক্ত ছিল জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই গ্রন্থের মধ্যে। আর এটা প্রথম প্রকাশিত হয়েছিল 1995 সালে। সালটা খুবই গুরুত্বপূর্ণ। রেইনকোট গল্পটি কখন প্রকাশিত হয়েছিল, 1995 সালে। যেটার ধরন হচ্ছে কি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। কোন বাক্যটি শুদ্ধ আমরা একটু দেখি। সকল লোকেরাই, আসলে সকল লোকেরাই হবে না, দুটাই হচ্ছে কি হয়ে গেছে, বাহুল্য দোষ, বহুবচন হয়ে গেছে। তাহলে বলতে সকল লোক, জাস্ট বলা যাবে কি সকল লোক ক্ষমা প্রার্থনা করেছিল, সে কোর্টে সাক্ষ্য দিয়েছিল। এটা শুদ্ধ আছে, আমি কোর্টের সাক্ষী, সাক্ষী না, সাক্ষী হচ্ছে ব্যক্তিকে বোঝায়, তাহলে সাক্ষ্য দেওয়া যায়। তাহলে আমি আসিতে থাকবো, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর নিতে হবে সে কোর্টে সাক্ষ্য দিয়েছে। তাহলে দেখো, ওকে। শহরের পথে থরে থরে কি ফুটে, শহরের পথে থরে থরে মানে স্তরে স্তরে কি ফুটছে, বকুল ফুল নাকি জারুল নাকি রাধাচূড়া নাকি কৃষ্ণচূড়া হবে। সঠিক উত্তর হচ্ছে কি কৃষ্ণচূড়া। শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুটেছিল। সৈয়দ ওয়ালিউল্লাহ সর্বশেষ কর্মস্থল কোনটাই, সেটা হচ্ছে প্যারিসে, ফ্রান্সের প্যারিসে তার সর্বশেষ কর্মস্থল ছিল। প্রেগুডা কি, প্রেগুডা কোন ভাষার শব্দ, আরবি জাপানি ভাষার শব্দ। প্রেগুডা কোন ভাষার শব্দ, জাপানি ভাষার শব্দ। এছাড়া আরো কিছু দেখো, রিক্সা, পেগুডা এবং নিপ্পুন। তারপর সাম্পান কি, সাম্পান মানে নৌকা আর কি, সাম্পান নৌকা আছে না, এটাও কি জাপানি শব্দ। যে সকল অত্যাচার সয়ে যায় এর সংক্ষিপ্ত রূপ কোনটি, সর্বংসহা। কি হবে, সর্বংসহায় হচ্ছে যিনি সব ধরনের অত্যাচার সহ্য করেন। তাহলে এখানে কিছু এক কথায় প্রকাশ দেওয়া হয়েছে, যে সকল অত্যাচারে সয়ে যায় সর্বংসহা, যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয় অবিসংবাদিত, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ তাকে বলা হয় শাবত সংকুল, শাবত সংকুল, যে নারীর দাঁত সুন্দর তাকে বলা হয় সুদন্তী, যার আগমনের কোনো তিথি নেই বা তিথি মানে হচ্ছে সময়, তাকে বলা হয় কি অতিথি। অতিথি যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় অতিথি আসতে পারে, এটা কোনো নির্দিষ্ট সময় নাই, মানে একটা নির্দিষ্ট সময়ে অতিথি আসবে। গিদা মুফাসা,
কোন দেশের লেখক? গিদা মুফাসা ছিল ফ্রান্সের লেখক। কোন দেশের লেখক? ফ্রান্সের লেখক। এরপর দেখো, প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম। প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম, কারণ মানুষই প্রকৃতির একটা অংশ। প্রকৃতি, হ্যাঁ, পরে কি প্রকৃতি দ্বারা কি বোঝানো হয়েছে? ঠিক আছে, পরোপকারিতা। তারপর হচ্ছে সহনশীলতা। সহনশীলতা বোঝা নাই, পরোপকারিতা বোঝা যাবে। প্রকৃতি যেমন উপকার করে, মানুষের উপকার করে। উদারতা, সংবেদনশীলতা না, তাহলে পরোপকারিতা। আমরা এখানে পরোপকারিতা শুদ্ধ হবে, সহনশীলতা হওয়ার চান্স নাই। সংবেদনশীলতা, তাহলে আমাদের এখানে উত্তর দুটো হবে, পরোপকারিতা এবং হচ্ছে কি উদারতা, দুটাই হবে। দুটাই বোঝাইছে এই লাইন দ্বারা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম কি? কল্লোল, ধূমকেতু, বঙ্গদর্শন। সঠিক উত্তর হচ্ছে কি বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকাটি করেছিলেন আর সম্পাদিত করেছেন। ওনার নামের সাথে কিন্তু এটা মিলে যায়, বঙ্কিম বঙ্গ, ঠিক আছে, মিলে যায়। তাহলে কল্লোল যেটা সম্পাদনা করেছেন দীনেশ রঞ্জন দাস, সালটা হচ্ছে 1923, এবং হচ্ছে ধূমকেতু যেটা আমাদের কাজী নজরুল ইসলাম 1922, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1872, সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত 1831। এই ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। কি? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। আমি জানি হি ইজ এ ডেড হর্স। আমি কি জানি? হি ইজ এ ডেড হর্স। তাহলে ডেড হর্স বলতে কাকে বোঝানো হয়েছে? সিরাজউদ্দৌলাকে। কাকে বোঝানো হয়েছে? সিরাজউদ্দৌলাকে ডেড হর্স বলা হয়েছে। বাসব বিজয়ীকে। বাসব মানে দেবতা ইন্দ্রকে বোঝায়। কাকে বোঝায়? দেবতা ইন্দ্রকে। হ্যাঁ, আবার ইন্দ্রকে কে পরাজিত করছিল? মেঘনাদ। তাহলে মেঘনাদই হবে কি? বাসব বিজয়ী। বাসবকে পরাজিত করে যেই জয়ী হয়েছিল সেই তো বাসব বিজয়ী, বা সেই তো ইন্দ্রজিৎ। তাহলে সেই তো আবার কি? মেঘনাদ। তাহলে দেখো মেঘনাথের কি, এই তোমাদের যে বিভীষণের প্রতি মেঘনাথ যে কবিতাটি দেওয়া হয়েছে মাইকেল মধুসূদন দত্তর, এখানে মেঘনাথকে বিভিন্ন শব্দ দ্বারা বোঝানো হয়েছে। এটা মেঘনাথের চরিত্রকে বিভিন্ন শব্দ দ্বারা কি করা হয়েছে? নির্দেশ করা হয়েছে। সেগুলোর মধ্যে তোমরা পাবে হচ্ছে অরিন্দম, অরিয়ত শত্রু, যিনি শত্রুকে দমন করেন তাকে অরিন্দম বলা হয়। ভাতৃপুত্র বলেছেন, বাসব বিজয়ী বলেছেন, ধীমান বলেছেন, রাবণী বলেছেন, রাবণের ছেলে রাবণী দাস, তারপর রাবণ আত্মজে, বাসব ত্রাস বলেছেন। তারপর হচ্ছে কি বলছে? বীরেন্দ্র বলিও তাকে কি করা হয়েছে? বলা হয়েছে। ওকে, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান ড্যাশ। এই পংক্তির শূন্যস্থান কি হবে? আমরা জানি সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা বলছেন। কি বলছেন? কবিতা। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতার এটা অংশ। তাহলে এখানে দেওয়া হয়েছে সশস্ত্র সৌন্দর্যের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসায় সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধ উচ্চারণ কবিতা। কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ? ব্যাকরণ মঞ্জুরি, আধুনিক বাংলা ব্যাকরণ, গৌড়ীয় বাংলা ব্যাকরণ হচ্ছে সবচেয়ে পুরাতন বাংলা ব্যাকরণ, যেটা লিখেছেন রাজা রামমোহন রায়। কে লিখছেন? রাজা রামমোহন রায় এটা লিখেছিলেন। দেখো সালটা হচ্ছে গৌড়ীয় বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, সেটা হচ্ছে বাংলার প্রাচীন বাংলা ব্যাকরণ, সেটা হচ্ছে রচনা করছে রাজা রামমোহন রায়। এটি প্রকাশিত হয়েছে 1833, কত? 1833 খ্রিস্টাব্দে। সিরাজউদ্দৌলা নাটকের ইনি কি নবাব না ফকির? সিরাজউদ্দৌলা নাটকে একটা সংলাপ হচ্ছে কি ইনি কি নবাব নাকি ফকির। কে কাকে সম্বোধন করে বলছিল? এটা হচ্ছে রবার্ট ক্লাইভ মির্জাফরকে নবাব নাকি ফকির এইভাবে সম্বোধন করে তিনি বলেছিলেন। কটূক্তিটি মির্জাফরকে উদ্দেশ্য করে করেছিলেন। বন্ধুদের সাথে বাজি ধরে খ্যাতি লাভ করেছিলেন কোন লেখক? শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে বন্ধুদের সাথে বাজি ধরে তিনি একটি গল্প লিখেছিলেন, সেটা হচ্ছে কি মানিক বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে কি অতসী মামি। এই গল্পটি তিনি লিখেছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। মাত্র 20 বছর বয়সে তিনি এটা লিখেছিলেন এবং তার জীবনকাল বেশি না, 48 বছর।
কত বছর? 48 বছর। তাহলে 20 বছর বয়সে তিনি এই যে জিনিসটা লিখলেন অতসীমামি গল্পটা, এরপরে বাকি আছে 28টি বছর। এই যে 28টি বছর, 20 বছরের পরে যে বাকি 28টি বছর তিনি নিরবিচ্ছিন্নভাবে পুরো জীবনটা কি করেছেন? সাহিত্য সাধনা করেছেন, লেখালেখি করেছেন। এখানে পূর্ণ তথ্যগুলো দেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় মাত্র বেঁচে ছিলেন হচ্ছে 48 বছর বয়স, এবং কলকাতায় প্রেসিডেন্সি কলেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে প্রেসিডেন্সি কলেজের ছাত্র গেছিলেন এই মানিক বন্দ্যোপাধ্যায়। মাত্র পড়ার সময় 20 বছর বয়সে বন্ধুদের সাথে বাজি ধরে একটি গল্প লিখেন, সেটার নাম কি? অতসীমামি। এটা লিখে তিনি খ্যাতি অর্জন করেছেন। তারপর পুরো 28টি বছর তিনি নিরবিচ্ছিন্নভাবে লিখে গেছেন। ছাত্রী কোন প্রত্যয়ের উদাহরণ? তাহলে কোন প্রত্যয় বের করতে হলে আমাকে কোন প্রকৃতি বের করতে হবে? তাহলে প্রকৃতি হচ্ছে দুই প্রকার, একটা ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে নাম প্রকৃতি। তাহলে আমরা যদি ক্রিয়া পাই তখন বলবো কৃত প্রত্যয়, যদি ক্রিয়া না পাই তখন আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে এখন আমরা দেখবো এটাকে ভাঙলে আমরা কি পাবো? ছাত্রী, এটাকে যদি ভাঙি, ছাত্র, প্রথমে হচ্ছে ছাত্র, তারপর হচ্ছে দীর্ঘ ই। তাহলে এখন আমরা কি পেলাম? ছাত্র, এটা একটা নাম, তাহলে এটা কি? নাম প্রকৃতি হবে। কি প্রকৃতি হবে? নাম প্রকৃতি। তো নাম প্রকৃতি পেলে আমরা নাম প্রকৃতির সাথে যেটা যুক্ত হয় সেটাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। কি বলা হয়? তদ্ধিত প্রত্যয় বলা হয়। তদ্ধিত প্রত্যয় বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর কি? আর তোমরা এমনিতে ধরতে পারবা তদ্ধিত প্রত্যয়। কোন লেখক জীবনানন্দের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন? বুদ্ধদেব বসু, আবু সৈয়দ আইয়ুব, রবীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ দত্ত। এই কথাটি বলেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়া বুদ্ধদেব বসু আরেকটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি? নির্জনতম কবি। বুদ্ধদেব বসু জীবনানন্দকে দেখে কি বলছেন? নির্জনতম কবি। আর জীবনানন্দ হচ্ছে কাজী নজরুল ইসলামের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কি ছিলেন? ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? বাংলা উপসর্গ জানার জন্য বা বাংলা উপসর্গগুলো মুখস্থ রাখতে হবে। অ, গা, জনা, আন, আত, আপ, ইতি, অনকুকত, পাতি, বিবরাম, শশা, সোহা। তাহলে এখানে এই যে অগা, অ বলার পরে আমি অগা বললাম, এই অগাটা হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গের মধ্যে, বাংলা উপসর্গের মধ্যে রয়েছে হচ্ছে খাঁটি বাংলার মধ্যে 21টি উপসর্গ, এবং সংস্কৃত উপসর্গের মধ্যে রয়েছে, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে বাংলা খাঁটি বাংলা উপসর্গগুলো। খালেক ব্যাপারী প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? আমেনা, তানবিবি। তানবিবি হচ্ছে ছোটটা, আর জমিলা তো খালেক ব্যাপারীর নয়, এটা হচ্ছে মজিদের ওয়াইফ। আমেনা হবে। কি হবে? আমেনা হবে। প্রথমটা হচ্ছে আমেনা বিবি, আর দ্বিতীয়টা হচ্ছে তানবিবি। যিনি মানুষকে একটু পান টান খাওয়াইতো, মানুষ কি খাওয়াইতো? পান খাওয়াইতো। দেন আমরা পাচ্ছি হচ্ছে কোন শব্দ যুগল ভিন্নাত্মক নয়? কোন শব্দ যুগল কি? ভিন্নাত্মক নয়, মানে সেম শব্দ বলা হচ্ছে। তাহলে শিকড়, শিকড় মানে কি? আমরা জানি শিকড় মানে হচ্ছে ওই যে গাছের ভিত্তি, গাছের ভিত্তি। হ্যাঁ, এবং আর শিকড় মানে কি? জলকণা। শিকড় মানে কি? জলকণা। দেন হচ্ছে আর স্বাক্ষর, স্বাক্ষর মানে দস্তখত। স্বাক্ষর মানে কি? দস্তখত। দেন হচ্ছে এই স্বাক্ষর মানে কি? অক্ষর জ্ঞান সম্পন্ন। অক্ষর জ্ঞান কি? অক্ষর জ্ঞান। এটা মানে অক্ষর জ্ঞান বোঝায়। আর ওটা মানে কি? দস্তখত। কি? দস্তখত। এটা মানে কি হচ্ছে? দস্তখত। আর পানি, পানি মানে জল। পানি মানে হচ্ছে কি? জল। দেন হচ্ছে এই পানি মানে হচ্ছে কি? হাত। আর এই নবনী বা ননি দুটার অর্থ হচ্ছে মাখন। দুটার অর্থ হচ্ছে কি? মাখন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটা শব্দের অর্থ হচ্ছে সেম, মানে এটা ভিন্নার্থক অর্থ নয়, একই অর্থ পোষণ করে। তাহলে আমাদের সঠিক উত্তর ডি নাম্বারে হবে। এখানে সবগুলা অর্থ দেওয়া হয়েছে। যেমন শিকড় অর্থ হচ্ছে মূল, গাছের মূলকে বোঝায়। আর শিকড় জলবিন্দু বা জলকণা। আর দস্তখত, স্বাক্ষর অর্থ দস্তখত বা সই। স্বাক্ষর মানে অক্ষর সম্পন্ন বা অক্ষর জ্ঞান। তারপর হচ্ছে পানি, জল বা বাড়ি। তারপর হচ্ছে পানি মূর্ধন্য যে যেটা আছে এটা হস্ত বা হাত। ননি মাখন বা নবনী। নবনী মানে হচ্ছে মাখন বা ননি। চর্যাপদে কোন কবির পদ সংখ্যা বেশি? আর্যদেব, ডম্বিপা, চটিপা, সরি চাটিলপা, এবং হচ্ছে কাহপা। কাহপার পদ সংখ্যা সবচেয়ে বেশি ছিল। তারপর হচ্ছে কোন লেখককে ভারত সরকার পদ্মভূষণ উপাধি দিয়েছিল? কাজী নজরুল ইসলামকে ভারত সরকার 1960 খ্রিস্টাব্দে, 1960 খ্রিস্টাব্দে কি খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধি তার দিয়েছিল কাজী নজরুল ইসলামকে ভারত সরকার। হ্যাঁ,
তাহলে এছাড়া আরো কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জগত্তারিণী স্বর্ণপদক জগত্তারিণী স্বর্ণপদক প্রদান করেন, এবং 1960 সালে ভারত সরকার তাকে উপাধি দেন হচ্ছে পদ্মভূষণ উপাধি বা পুরস্কার তাকে প্রদান করেছেন। মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে? মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, এবং তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়, তার জন্ম এবং মৃত্যু তারিখ হচ্ছে একই, সেটা হচ্ছে কি 9 ডিসেম্বর। 9 ডিসেম্বর তার হচ্ছে মৃত্যু এবং হচ্ছে জন্ম এবং একই। দেখো, তার জন্ম হচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামে 9 ডিসেম্বর 1880 খ্রিস্টাব্দে। মৃত্যু কলকাতায় 9 ডিসেম্বর 1932। এবং আসল নাম হচ্ছে রোকেয়া খাতুন, উপাধি হচ্ছে মুসলিম নারী জাগরণ অগ্রদূত, এবং সাহিত্য হচ্ছে মতিচোর, অবরোধ বাসিনী, সুলতানার ডিম বা সুলতানাস ডিম, এটাই তার ইংরেজি একটা উপন্যাস। তারপর হচ্ছে পদ্মরাগ। গ্রন্থ সাহেব কোন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ? গ্রন্থ সাহেব কোন সম্প্রদায়ের ধর্মগ্রন্থ? আমরা জানি পারসি না, না শিখ। কি হবে? শিখ। শিখ সম্প্রদায়ের ধর্মগ্রন্থ হচ্ছে কি গ্রন্থ সাহেব। এরপর হচ্ছে কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র নয়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের চরিত্র হচ্ছে কয়টা? 3টি চরিত্র রয়েছে। চরিত্র কয়টি? 3টি। একটা হচ্ছে রাধা, আগে প্রথমে কৃষ্ণকে লিখি, কৃষ্ণ, দেন হচ্ছে কি রাধা, এবং হচ্ছে কি বড়াই। এই 3টা চরিত্র হচ্ছে কি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমাদের সঠিক উত্তর কি হবে? তাহলে এই যে পদ্মাবতী ওনার কোনো চরিত্র না। পদ্মাবতী ওনার কোনো চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 3টি চরিত্র, কৃষ্ণ, রাধা এবং হচ্ছে বড়াই। দেখো শ্রীকৃষ্ণকে এখানে দেওয়া আছে রাধা, কৃষ্ণ এবং বড়াই। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লেখকটা একটু মাথায় রাখো, বড় চণ্ডীদাস। কি বড় চণ্ডীদাস। এবং তার কিন্তু আসল নাম হচ্ছে অনন্ত বড়ুয়া। কি অনন্ত বড়ুয়া, তার আসল নাম কিন্তু অনন্ত বড়ুয়া। আর এই যে বড় চণ্ডীদাস, এটা হচ্ছে তার ছদ্মনাম। কি নাম? ছদ্মনাম। এটা হচ্ছে তার কি ছদ্মনাম। এটাও একটু মাথায় রাখার চেষ্টা করবে, দেখবে এখান থেকে হয়তো ভাগ্য ভালো হলে কমনে চলে আসতে পারে। সিরাজউদ্দৌলা নাটকের আমেনা স্বামীর নাম কি? আমেনা হচ্ছে সিরাজউদ্দৌলার মায়ের নাম। আমেনা হচ্ছে সিরাজউদ্দৌলার মায়ের নাম, এবং তার বাবার নাম মূলত জিজ্ঞেস করছে। তার বাবার নাম হচ্ছে কি জয়নুদ্দিন। তার বাবার নাম কি? জয়নুদ্দিন। এখানে দেওয়া হয়েছে মায়ের নাম হচ্ছে আমেনা এবং বাবা হচ্ছে জয়নুদ্দিন, আবার তার নানা হচ্ছে নবাব আলীবর্দী খাঁ। চর্যাপদ আবিষ্কার করেন কে? চর্যাপদ আবিষ্কার করেছেন হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। 7 খ্রিস্টাব্দে হরপ্রসাদ শাস্ত্রী। কত সালে? হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ আবিষ্কার করেন, এবং এটি প্রকাশ করা হয় 1916 সালে। কত সাল? 1916 সালে এটা কি করা হয়? প্রকাশ করা হয়। 1916 সালে এটা কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে অনেক বছর পর। আর চর্যাপদের আবিষ্কার, চর্যাপদের লেখা হয়েছে হচ্ছে 650 থেকে 1200 সালের মধ্যে। 650 থেকে কত? 1200-র মধ্যে। আবার 1200 থেকে 1800 হচ্ছে মধ্যযুগ। এখানে দেওয়া হয়েছে চর্যাপদ প্রাচীন বাংলা সাহিত্যের একেবারে প্রাচীনতম নিদর্শন। তারপর হচ্ছে 1707 সালে হচ্ছে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কি পরিষদ? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা বুদ্ধ গান ও দোহা নামে এটা কি করা হয়? প্রকাশ করা হয়। দেন হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় কোন কলেজের স্টুডেন্ট? প্রেসিডেন্সি কলেজ, সংস্কৃত কলেজ, রিপন কলেজ। আমরা কিছু করে আগে পড়ছি, তিনি প্রেসিডেন্সি কলেজের কি ছিলেন? ওই ছাত্র ছিলেন। জনপ্রিয় সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা, বিহার এবং উড়িষ্যার বিভিন্ন স্কুল এবং কলেজে পড়াশোনা করেছেন, এবং তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি পাস করেন। কি বিএসসি পাস করেন। দেন হচ্ছে আমরা পরবর্তী প্রশ্ন যাচ্ছি। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কয়টি ভাগে ভাগ করেছে? ব্যঞ্জন ধ্বনিকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। কি ভাগে? 5টি ভাগে। দেখো, 1 নম্বর হচ্ছে কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধধ্বনি, দন্তধ্বনি এবং হচ্ছে উষ্ঠধ্বনি। ঠিক আছে, 5টি ভাগে ভাগ করেছে। জানা হচ্ছে কোনটি কৃদন্ত শব্দ? কৃদন্ত মানে ভাইয়া ক্রিয়া প্রকৃতি থাকতে হবে, ক্রিয়া পাইতে হবে, মূলের মধ্যে ক্রিয়া পাইতে হবে। তাহলে ফুল। তাহলে এখানে পাইলাম হচ্ছে ফুল। এই যে পাইলাম লিখ প্লাস হচ্ছে কি ইতো, লিখিত। ঠিক আছে, তাহলে লিখ পাইলাম, এটা হচ্ছে কি ধাতু।
ক্রিয়ামূল কিন্তু ধাতু বলে। কৃদন্ত পদ মানে তো কি ক্রিয়া প্রকৃতি হতে হবে, ঠিক আছে, তাহলে লিখি হবে বা এগুলো হওয়ার কোনো চান্সই নেই, ঠিক আছে। ওকে, সে ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে। মৃগেন্দ্র শব্দের অর্থ কি? বানর না সিংহ? মৃগেন্দ্র শব্দের অর্থ কি ভাই? সিংহ। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। কি? সিংহ। পশুরাজ সিংহ, বনের রাজা সিংহ। প্রত্যয়ের উদ্দেশ্য হলো কি? প্রত্যয়ের কাজ কি? আমরা জানি প্রত্যয় নতুন একটা শব্দ তৈরি করে। প্রত্যয়ের কাজ কি? নতুন একটা শব্দ তৈরি করা। অর্থহীন শব্দ তৈরি করে না। অর্থহীন কেন শব্দ তৈরি করবে? শব্দের অর্থ পরিবর্তন করে অর্থযুক্ত শব্দ তৈরি, নতুন শব্দ গঠন ভাই, এটাই হবে নতুন শব্দ গঠন। ওইটাই হচ্ছে প্রকৃতির কাজ বা প্রত্যয়ের কাজ, সরি প্রত্যয়ের কাজ, প্রকৃতি বলে ফেলছি। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস কি? বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। পত্র উপন্যাসের প্রথম রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। সেই পত্র উপন্যাসের নাম হচ্ছে কি? বাঁধনহারা। কি? বাঁধনহারা। এটা হচ্ছে এই আমাদের নজরুল ইসলামের একটা উপন্যাস, যেটা হচ্ছে পত্র উপন্যাস নামে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস নামে স্বীকৃত। লেখার দেওয়া হচ্ছে বাঁধনহারা, তিনি লিখেছিলেন এবং লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং মুসলিম ভারত পত্রিকায়, কোন পত্রিকায়? মুসলিম ভারত পত্রিকায় 1920 খ্রিস্টাব্দে নজরুল তার প্রথম উপন্যাস কি? এই যে বাঁধনহারা লিখতে শুরু করেন এবং পত্র উপন্যাসটি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় হচ্ছে 1927। কত? এটা 1927, মানে এটা গ্রন্থাকারে তিনি প্রকাশ করতে লিখতে শুরু করেন 1927 সাল থেকে। দামিনী, দামিনী অর্থ রাত্রি, জলধি, বিদ্যুৎ এবং হচ্ছে দারিদ্র্য। দামিনী অর্থ হচ্ছে ভাই বিদ্যুৎ। দামিনী অর্থ কি? বিদ্যুৎ। এছাড়া আরো কিছু শব্দ আছে, বিজলি, তড়িৎ, বিদ্যুৎ, ক্ষণপ্রভা, চম্পা, চম্পা, চপলা, চঞ্চলা, অশ্বিনী, অনুপ্রভা। ফরাসি লেখক মুফাসার সাহিত্য গুরু ছিল গুস্তাভ ফ্লবেয়ার। ক নাম্বার হবে গুস্তাভকে ফ্লবেয়ার। আমরা একটু দ্রুত যাচ্ছি, অনেকগুলো প্রশ্ন। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে, কোন লেখক বলছেন? কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে এই কথাটি বলেছিলেন। আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে এবং হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দাসত্বকে তিনি কি বলছেন? পরাবলম্বনকে বলেছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের সূচনা কাল কত? বাংলা সাহিত্যের সূচনা কাল হচ্ছে 650 তিনি বলেছেন। কিন্তু ডক্টর সনতি কুমার চট্টোপাধ্যায়ের মতে একটা ভিন্ন মত রয়েছে। তিনি মনে করেন 950 থেকে বাংলা সাহিত্যের সূচনা হয়েছে, আর শহীদুল্লাহ মনে করেন 650 থেকে বাংলা সাহিত্যের সূচনা হয়েছে। কোনটি কম্পনজাত ধ্বনি? কোনটি কম্পনজাত? যেমন কোন উচ্চারণ করে আমাদের জিহ্বা মুখের মধ্যে কম্পন সৃষ্টি হবে, বাকযন্ত্রের মধ্যে র, র বলে জিহ্বা, দেখো জিহ্বা হচ্ছে জিহ্বা কম্পন করে, তাহলে রয় হবে কম্পনজাত ধ্বনি। আর ড তো ভাই তাড়নজাত। র হচ্ছে কম্পন, ড হচ্ছে তাড়নজাত, ব হচ্ছে কি উষ্ট্রধ্বনি, ব ব ব, ওই আমাদের ঠোঁট দুটো কি করে লেগে যায়, ব ব। তারপর হচ্ছে ল, ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, ল হচ্ছে কি পার্শ্বিক ধ্বনি। বাংলা গদ্য, গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান স্মরণযোগ্য? সেটা হচ্ছে উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি বাংলা গদ্যের বিকাশে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশ্বতকীয় পুরুষতন্ত্রের অমানবিক অমানবিকতার কাহিনী মানে যৌতুক প্রথা আমরা জানি, সেটা হচ্ছে কি অপরিচিতা গল্পের মধ্যে আমরা দেখতে পাই। কল্যাণী এবং হচ্ছে অনুপমের বিয়েতে ভেঙে যায় হচ্ছে যৌতুকের কারণে, এটা আমরা জানি। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমরা জানি সেটা হচ্ছে নিজ বাসভূমি। শামসুর রহমানের একটা কাব্যগ্রন্থ হচ্ছে কি নিজ বাসভূমি, এটা থেকে তার এটি নেওয়া হয়েছে। এখানে প্রভৃতি তার যে সকল গ্রন্থগুলো এখানে দেওয়া হয়েছে, এটাও হচ্ছে তার 14 কোটিটাও তার, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে এটাও তার, বন্ধু শিবির থেকেও এটাও তার, কিন্তু নেওয়া হয়েছে কি এই নিজ বাসভূমি। দেখো, এটা একটা গদ্য ছন্দ রচিত একটা কবিতা, ফেব্রুয়ারি 1969। আবার শামসুর রহমান 69-এর কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে, নিজ বাসভূমি থেকে নেওয়া হয়েছে। এবং কবিতাটির ধরন হচ্ছে সংগ্রামী চেতনা, দেশপ্রেম এবং গণজাগরণের কবিতা। আর এটার প্রেক্ষাপট হচ্ছে গণ আন্দোলনের পটভূমি। কবিতাটি গদ্য ছন্দে রচিত, এটা একটু মাথায় রাখলে হয়ে যাবে। দেন হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, এটা অক্ষরবৃত্ত, নাকি গদ্য ছন্দ, নাকি মাত্রাবৃত্ত? এটা হচ্ছে ভাই গদ্য ছন্দ। এর আগেরটা গদ্য ছন্দ, এটাও গদ্য ছন্দ। দেন হচ্ছে সিরাজউদ্দৌলা নাটকে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি? গসরি বেগমের বাড়ি, নবাবের দরবার। কি হবে? নবাবের দরবার। তাহলে সিরাজউদ্দৌলা নাটকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। নাটকের অঙ্ক সংখ্যা 4টি, নাটকের মোট দৃশ্য হচ্ছে 12টি, নাটকের প্রথম দৃশ্য স্থান হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ, নাটকের শেষ দৃশ্য হচ্ছে জাফর জঙ্গির কয়েদখানা,
নাটকটির দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য হচ্ছে নবাবের দরবার এবং দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে চরিত্র সমূহ নকিব, সিরাজ, রাজবল্লভ এবং মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ, উপপীড়িত ব্যক্তি, ওয়াটসন এবং হচ্ছে মোহনলাল। এরপর দেখো ফেরি টেল শব্দের বাংলা পরিভাষা কোনটি? কথা সাহিত্য, রূপকথা, লোকগীতিকা, তারপর হচ্ছে গীতিনাট্য। সঠিক উত্তর হচ্ছে কি এখানে রূপকথা হবে। কি হবে? রূপকথা হবে। তাহলে আজকে আমাদের এতটুকুই। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।